প্রিয় শিক্ষার্থী, বিসিআইসি কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি কোভিড-19 এর এই দুঃসময়ে সবাই নিরাপদে এবং সুস্থই আছো। আমরা আজকে আলোচনা করব অ্যালকিন বা ইথিনে ব্রোমিন এবং ক্লোরিন সংযোজনের বিক্রিয়ার কৌশল, মার্কনিকভের নিয়ম, মার্কনিকভের বিপরীত নিয়ম, এরপরে ওজোনোলাইসিস বিক্রিয়া। তো প্রথমে আমরা আলোচনা করব ইথিনে ব্রোমিন বা ক্লোরিন সংযোজন বিক্রিয়া। তো এই প্রসঙ্গে বলি যে তোমরা 18-19-এও তোমাদের এই ব্যাপারে ধারণা আছে। কোন একটা জৈব যৌগ যদি অসম্পৃক্ত হয় সেটি কিভাবে শনাক্ত করা যায়, অর্থাৎ জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা কি। জৈব যৌগের অসম্পৃক্ত পরীক্ষা দুইটা আছে, একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হলো কি বেয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কি? কোন জৈব যৌগের মধ্যে যদি অসম্পৃক্ততা থাকে, অর্থাৎ জৈব যৌগটি যদি অসম্পৃক্ত হয়, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকে দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ব্রোমিন দ্রবণ বর্ণহীন হয়ে যায়। এটি হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আরেকটা আছে বেয়ার পরীক্ষা, যেটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ পরীক্ষা বলা হয়। সেটির সাহায্যে যদি করা হয় তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যেই তীব্র বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ বর্ণহীন হয়। তো এই দুটির ভিতরে আমি প্রথমটা মূলত পড়াবো, কারণ এখন পড়ানোর উদ্দেশ্য হচ্ছে মেকানিজম বা কৌশল ব্যাখ্যা করা। তাহলে প্রথমে যে বিক্রিয়াটা হয়, অর্থাৎ জৈব যৌগের অসম্পৃক্ততার ব্রোমিন দ্রবণ পরীক্ষা, সেই পরীক্ষাটা কি, সমীকরণটা কি, তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। এই ব্রোমিন যোগ করলে এখানে দুইটা পাই বন্ধন আছে, একটা আমরা জানি পাই বন্ধন, পাই বন্ধনটা ভেঙে যায়, আর ব্রোমিনের অণুটা এইভাবে থাকে, এটাও ভেঙে যায়। একটা ব্রোমিন এই হাতে আসে আর একটা ব্রোমিন কার্বনের এই হাতে আসবে, তাইলে এই যৌগটা তৈরি হয়, এটি বর্ণহীন। আমরা এটিকে কি বলি? 1,2 ডাই ব্রোমো ইথিন একটা আমরা জানি অসম্পৃক্ত যৌগ। এখানে ব্রোমিন দ্রবণ দিলাম, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবক, এটাকে বলে নিষ্ক্রিয় দ্রাবক। এর মধ্যে ব্রোমিন দ্রবণটা দিলে বর্ণহীন হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি যে যৌগটা অসম্পৃক্ত, অর্থাৎ এখানে পাই বন্ধন আছে, অর্থাৎ এটা হয় অ্যালকিন অথবা অ্যালকাইন। এখন আজকে পড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বিক্রিয়াটার মেকানিজম বা কৌশলটা কিভাবে অ্যাকচুয়ালি বিক্রিয়াটা হয়। দেখো, এইটা ব্রোমিন অণু আর এটা ইথিন অণু, এটা ইথিন। এই ব্রোমিনের অণুটা কিন্তু অপোলার অণু, কারণ এই সমদ্বি বন্ধনের উভয় পাশে, এই জন্য এটা স্বাভাবিক অবস্থায় অপোলার হয়। কিন্তু এই অণুটা যখন ইথিনের পাই বন্ধনের সংস্পর্শে আসে, দেখো এই যে পাই বন্ধন, এই আমরা জানি এখানে দুইটা বন্ধনের, একটা সিগমা একটা পাই, এই পাই বন্ধনের ইলেকট্রনের সংস্পর্শে এই ব্রোমিনের অণুর যেই পরমাণুটা পাই বন্ধনের কাছে থাকবে, পাই ইলেকট্রনের সংস্পর্শে অপোলার ব্রোমিন অণুটা পোলার অণুতে পরিণত হয়। আর পোলার অণুতে পরিণত হলে কি হয়, দেখো যখন এটা পজিটিভ চার্জযুক্ত হয় তখন এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চায়, অর্থাৎ এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে চায়, আর পাই বন্ধনের ইলেকট্রন সে সহজে গ্রহণ করতে পারে। এইটা এসে এখানে আক্রমণ করে এই পাই ইলেকট্রন নিয়ে এই সমদ্বি বন্ধনটা গঠন করে ফেলে। এই সমদ্বি বন্ধন গঠন করার জন্য একজোড়া ইলেকট্রন দরকার। এই একজোড়া ইলেকট্রন কোত্থেকে আসলো? এই পাই বন্ধনের ইলেকট্রন।
যার কারণে এখানে কিন্তু সিগমা বন্ধন হয়ে যাবে, একটা বন্ধন থাকবে। আর এই যে এখানে যে দুইটা বন্ধন ছিল বা পাই বন্ধন ছিল, সেই পাই বন্ধনের ইলেকট্রন যখন ব্রোমিন নিয়ে এখানে সমদ্বি বন্ধন গঠন করলো, তখন এই কার্বনের উপর ইলেকট্রনের একটা ইলেকট্রন ঘাটতি হয়, যার কারণে এর উপরে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। আর এই বন্ধনের ইলেকট্রন দেখো, এই যে এখানে যে একজোড়া ইলেকট্রন আছে এই সমদ্বি বন্ধনের, এই ব্রোমিন পরমাণুটা যখন নিজের ইলেকট্রনটা এখানে রেখে দেয়, রেখে যাওয়ার ফলে এইটা তখন ব্রোমাইড আয়ন হয়ে যায়। অর্থাৎ এই ব্রোমাইড আয়ন কি করলো, এই ব্রোমিনের একটা ইলেকট্রন নিয়ে এই নেগেটিভ চার্জ হয়ে যায়, আর এইটা তখন এই বিপরীতধর্মী চার্জকে গিয়ে আকর্ষণ করে, অর্থাৎ এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, ধনাত্মক কেন্দ্রে গিয়ে এটা আক্রমণ করে। এখানেও কিন্তু একজোড়া ইলেকট্রন আছে এরকম, এই একজোড়া ইলেকট্রন নিজের একটা আর এই ব্রোমিনের একটা, এই একজোড়া ইলেকট্রন দিয়ে এখানে এই সমদ্বি বন্ধনটা গঠন করে, ফলে উৎপাদক তৈরি হবে, যেটাকে আমরা বলছি 1,2 ডাইব্রোমো ইথেন। এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে না বুঝার? তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, আমরা এরপরে মার্কনিকোভের নিয়ম পড়াবো। এইটা বোঝার আগে তোমাদের কিছু রাশি জানতে হবে। অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ কি, প্রতিসম অসম্পৃক্ত যৌগ কি, প্রতিসম বিকারক কি, অপ্রতিসম বিকারক কি, এগুলো তোমাদের জানতে হবে। তাহলে প্রথমে প্রতিসম অসম্পৃক্ত যৌগ কি। আমরা অসম্পৃক্ত যৌগ জানি যে কার্বন কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যদি থাকে কোনো যৌগের ভিতরে, সেটাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। আর সেটা যদি হাইড্রোকার্বন হয় আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এখন অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত যৌগটা এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম, সেটা আমি একটু উদাহরণ দিই। দেখো, প্রতিসম অসম্পৃক্ত যৌগ, দেখো এই যে ইথিন ইথাইন, এই দুটো হচ্ছে প্রতিসম। প্রতিসম অসম্পৃক্ত, প্রতিসম অসম্পৃক্ত যৌগ কাকে বলে? অসম্পৃক্ত যৌগের পাই বন্ধনের সাথে যুক্ত কার্বন পরমাণু দুটির সাথে যদি একই ধরনের হাইড্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যদি সমান থাকে, তখন সেটিকে বলা হবে প্রতিসম অসম্পৃক্ত যৌগ। খেয়াল করো, এই যে ইথিন, এই ইথিনের এই পাই বন্ধনের সাথে যুক্ত এই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুইটা, এই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা দুইটা। আবার ইথাইনে এই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু আছে একটা, আবার এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা একটা। অর্থাৎ এই যে পাই বন্ধন যুক্ত যেই কার্বন পরমাণু দুইটা, এই দুটার সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান আছে, এই কারণে আমরা বলবো ইথিন এবং ইথাইন হচ্ছে প্রতিসম অসম্পৃক্ত যৌগ। আর অপ্রতিসম কোনটা? এবার দেখো অপ্রতিসম, প্রোপিন প্রোপাইন। দেখো এই যে পাই বন্ধনের সাথে যুক্ত দুইটা, এই কার্বন পরমাণু দুইটার একটার সাথে আছে একটা হাইড্রোজেন পরমাণু, আরেকটার সাথে আছে দুইটা হাইড্রোজেন পরমাণু। তাইলে আমরা দেখতে পাচ্ছি প্রোপিনে পাই বন্ধনের সাথে যুক্ত কার্বন পরমাণু দুটি উভয়ের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান নয়, অসমান আছে। আবার প্রোপাইনের ক্ষেত্রে এই যে পাই বন্ধনযুক্ত কার্বন, এটার সাথে কোনো হাইড্রোজেন নাই, কিন্তু এর সাথে একটা হাইড্রোজেন পরমাণু আছে। অর্থাৎ পাই বন্ধনযুক্ত এই কার্বন পরমাণু উভয় কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান নয়। এই কারণে এই ধরনের অসম্পৃক্ত যৌগকে বলা হবে
অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ। এবার প্রতিসম বিকারক কি, অপ্রতিসম বিকারক কি সেটি লক্ষ্য করো। এই সমদ্বি বন্ধনের উভয় পাশে একই পরমাণু আছে, এখানে সমদ্বি বন্ধনের উভয় পাশে একই ধরনের পরমাণু আছে, অর্থাৎ বিকারক অণুর সমদ্বি বন্ধনের উভয় পাশে যদি একই ধরনের পরমাণু থাকে সেটি হচ্ছে প্রতিসম বিকারক, আর যদি ভিন্ন ধরনের পরমাণু থাকে সেটি হচ্ছে অপ্রতিসম বিকারক। যেমন তোমরা খেয়াল করো, আমরা এটাকে এইভাবে লিখি সংক্ষেপে HBr, হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইডের এই যে সমদ্বি বন্ধনটা আছে, এর এক পাশে হলো হাইড্রোজেন পরমাণু, আবার আরেক পাশে হলো ব্রোমিন পরমাণু, অর্থাৎ দুটি ভিন্ন পরমাণু। আর এই দুইটি ভিন্ন পরমাণুর ভিতরে একটা ইলেকট্রো পজিটিভ, একটা ইলেকট্রো নেগেটিভ, বা বাংলা আমরা বলতে পারি একটা তড়িৎ ধনাত্মক মৌল আর একটা তড়িৎ ঋণাত্মক মৌল। যেমন এখানে হাইড্রোজেনটা হলো তড়িৎ ধনাত্মক মৌল আর ব্রোমিনটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে দুইটা ভিন্ন মৌল। এটা হচ্ছে অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক। মার্কনিকভের নিয়ম, রুশ বিজ্ঞানী মার্কনিকভ, এই রুশ বিজ্ঞানী মার্কনিকভ যে নিয়মটা কথা বলছেন সেটি কিন্তু খেয়াল করো, সেটি অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া। মার্কনিকভের নিয়ম কি? অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ার সময় বিকারক অণুর হাইড্রোজেন বা ধনাত্মক অংশ পাই বন্ধনযুক্ত সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে হাইড্রোজেন পরমাণু বেশি আছে। আমি আবার বলছি, অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সাথে অপ্রতিসম বিকারক অণুর বিক্রিয়ার সময় অপ্রতিসম বিকারক অণুর হাইড্রোজেন বা ধনাত্মক অংশ পাই বন্ধনযুক্ত সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে হাইড্রোজেন পরমাণু বেশি আছে। আমরা এটা উদাহরণ দেই। আমি আগে বলছিলাম যে প্রোপিন হচ্ছে একটা অসম্পৃক্ত অপ্রতিসম যৌগ, আর হাইড্রোজেন ব্রোমাইড এটা হচ্ছে একটা অপ্রতিসম বিকারক। এদের বিক্রিয়ার সময় দুটি উৎপাদক পাওয়া যায়। তোমরা দেখতে পাচ্ছ, একটা উৎপাদন হলো 2 ব্রোমো প্রোপেন, আরেকটা হচ্ছে 1 ব্রোমো প্রোপেন। এই 2 ব্রোমো প্রোপেন এটা পরীক্ষা করে দেখা গেছে এটা পাওয়া যায় 90%, এই যে তোমরা এখানে লক্ষ্য করো 90%, আর এইটা পাওয়া যায় 10%। আমরা যদি একটা প্রোডাক্টের কথা বলি, বইতে অনেক সময় একটা প্রোডাক্টের কথা বলে, একটা উৎপাদের কথা বলি, সেইটা হবে এইটা অনেক সময় বলা হয় না, এটাকে বলে মেইন প্রোডাক্ট। তাইলে দেখো এইটা কিভাবে হলো, এই পাই বন্ধনযুক্ত কার্বন হলো এইটা আর এইটা বাদ, পাই বন্ধনযুক্ত কার্বন হলো এই দুইটার ভিতরে হাইড্রোজেন পরমাণু বেশি আছে কোনটার মধ্যে? আমরা দেখতেছি এখানে আছে একটা, এখানে আছে দুইটা। মার্কনিকভের নিয়ম অনুসারে এই বিকারকের এই হাইড্রোজেন পরমাণু যুক্ত হবে এই পাই বন্ধনযুক্ত যে কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে এখানে দুইটা। এই হাইড্রোজেনটা যদি এখানে যুক্ত হয় তাহলে হবে এখানে 3টা, আর হাইড্রোজেন যদি এখানে যুক্ত হয় ব্রোমিন যুক্ত হবে এখানে, আর হাইড্রোজেনটা এখানেও যুক্ত হয় তবে পরিমাণ খুব কম, সম্ভাবনা খুব কম থাকে। তাইলে আমরা দেখতে পেলাম যে এই বিক্রিয়ায় এই যে অপ্রতিসম বিকারক তার হাইড্রোজেন পরমাণুটা অর্থাৎ ধনাত্মক পরমাণু যেটা আছে সেটা যুক্ত হচ্ছে কোথায়? পাই বন্ধনযুক্ত সেই কার্বনের সাথে যার সাথে হাইড্রোজেন পরমাণু বেশি আছে, যেটিকে বলা হয় তেলে মাথায় তেল দেয়া। অর্থাৎ পাই বন্ধনযুক্ত যেই কার্বনের সাথে হাইড্রোজেন বেশি আছে, বিকারক অণুর হাইড্রোজেনটাও সেখানে যায় যুক্ত হয়।
তাইলে এখন এই বিক্রিয়াটার ব্যাখ্যাটা কৌশলটা কি, তোমরা ব্যাখ্যা বা কৌশলটা লক্ষ্য করো। এই হাইড্রোজেন ব্রোমাইড এখানে হাইড্রোজেনটা ধনাত্মক অংশ হিসেবে কাজ করে, এটা এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। ইলেকট্রোফাইলটা কোথায় যাবে, ইলেকট্রন আকর্ষণ করবে। ইলেকট্রন কোথায় আছে, এই পাই বন্ধনে ইলেকট্রনকে আকর্ষণ করবে। আকর্ষণ করলে একটা হাইড্রোজেন এখানে গিয়ে আক্রমণ করবে। আক্রমণ করলে কি দাঁড়াবে, একটা হাইড্রোজেন পরমাণু যদি, এখানে কিন্তু দুইটা অণু আছে, একটা অণু যদি CH3 আর আরেকটা অণুর ক্ষেত্রে যদি খেয়াল করো, আরেকটা অণুর ক্ষেত্রে যদি এখানে আক্রমণ করে তাহলে কি দাঁড়াবে, এই দুইটাই কিন্তু কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এটাকে বলে সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। এটা প্রাইমারি কার্বোক্যাটায়ন। দেখো এই বিক্রিয়ায় প্রথমে কিন্তু কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন তৈরি হয়। কার্বনিয়াম আয়ন কি আমি আগের ক্লাসে পড়াইছিলাম তোমাদের। এই কার্বোক্যাটায়নের এটা হলো সেকেন্ডারি, এটা প্রাইমারি। এইটা সেকেন্ডারি কেন, এটা প্রাইমারি কেন, এই মিথাইল মূলকটা এদিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে, আবার এই মিথাইল মূলকটা এদিকে ইলেকট্রন ঠেলে দিতে পারে। তাইলে এই কার্বনের দিকে দুই দিক থেকে ইলেকট্রন ঠেলে দেওয়া হয়। আর এই ক্ষেত্রে এই অ্যালকাইল গ্রুপটা শুধুমাত্র একটা অ্যালকাইল মূলকে এদিকে ইলেকট্রন ঠেলে দেয়। তাইলে এই দুইটা কার্বনে কিন্তু দেখো, এইটাও পজিটিভ চার্জ যুক্ত, এইটাও পজিটিভ চার্জ যুক্ত। আমরা জানি যে দুইটা মানে চার্জ থাকলেই সেটা অস্থায়ী বা অস্থিতিশীল। এইটাও অস্থিতিশীল, এইটাও অস্থিতিশীল। কিন্তু মন্দের ভালো কোনটা, কোনটা তুলনামূলকভাবে স্থিতিশীল, তুলনামূলক কার স্থিতিশীলতা বেশি, এটা। কারণ এর ইলেকট্রন ঘাটতিটা দুই দিক থেকে দুইটা মিথাইল মূলককে পোষিয়ে দেয়, ঘাটতিটা পূরণ করে, আর এর ঘাটতিটা পূরণ করে একদিক থেকে। তাইলে এটার মধ্যে ইলেকট্রন ঘাটতি আছে, আর এই ঘাটতি যত বেশি পূরণ করবে ততই তো এর স্থায়িত্ব বাড়বে। এই কারণে এর স্থায়িত্ব বেশি। আর এর যদি স্থায়িত্ব বেশি হয় তাইলে খেয়াল করো, এই যে এখানে এই দুইটার ভিতরে এইটা যখন ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে তখন এটা নিউক্লিওফাইল হয়ে যায়। নিউক্লিওফাইলটা তাইলে খেয়াল করো, এই যে নিউক্লিওফাইল এখানে সৃষ্টি হবে, এটা কি এখানে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে নাকি এখানে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে? এখানে আক্রমণ করার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এটার স্থায়িত্ব বেশি। মানে কি, বিক্রিয়া পাত্রে এটাকে বেশিক্ষণ পাওয়া যায়। বিক্রিয়া পাত্রে যদি মানে উৎপন্ন হলো, এই দুইটাই বিক্রিয়া পাত্রে উৎপন্ন হবে, কিন্তু স্থায়িত্ব যার বেশি সেটার বিচরণ বেশি হয়, তখন এটা গিয়ে সহজে এখানে আক্রমণ করতে পারে। এখানে আক্রমণ করার সম্ভাবনা কমে যায়, পারে কিন্তু কম। এই কারণে এখানেও কিছু আক্রমণ করবে, কিন্তু বেশি আক্রমণ করবে এখানে। এই জন্য এখানে আক্রমণ করলে যেই প্রোডাক্টটা হবে সেটার পার্সেন্টেজটা কি হবে, বেশি হবে। তাইলে এবার দেখো পরবর্তী ধাপে কি হবে। সরি, এটাই বেশি হয়, কারণ এর স্থায়িত্ব বেশি হওয়ার কারণে এই নিউক্লিওফাইলটা সহজে গিয়ে এখানে আক্রমণ করতে পারে। বিপরীত মার্কটিকর নিয়ম কি? জৈব পারক্সাইডের উপস্থিতিতে যখন অসম্পৃক্ত অপ্রতিসম যৌগের সাথে অপ্রতিসম বিক্রিয়া সংঘটিত হয়, তখন অপ্রতিসম বিকারক অণু হাইড্রোজেন বা ধনাত্মক অংশ পাই বন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির সেই বন্ধনের সাথে, সেই কার্বনের সাথে যুক্ত হবে যার সাথে হাইড্রোজেন পরমাণু কম আছে।
দেখো এখানে মার্কনিকোভের নিয়ম আর বিপরীত মার্কনিকোভের নিয়মের ক্ষেত্রে শুধু দুইটা শব্দ পার্থক্য আছে দুই জায়গায়। একটা হচ্ছে জৈব পারক্সাইডের উপস্থিতি। মার্কনিকোভের নিয়মের ক্ষেত্রে আমরা জৈব পারক্সাইড বলি নাই। জৈব পারক্সাইড কোনটা? এই যে এগুলো হলো জৈব পারক্সাইড। আমরা জানি যে যেমন এইটা, যেমন তোমরা এটা জানো H2O2 হাইড্রোজেন পারক্সাইড। এটাকে কিভাবে লেখা হয়, গাঠনিক সংকেত কিভাবে লেখা হয়? এইভাবে। এটাকে বলে হাইড্রোজেন পারক্সাইড, অর্থাৎ পারক্সাইডের ভিতরে এই মূলকটা থাকে, এটা পারক্সাইড মূলক বলি। আর জৈব পারক্সাইডের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন পরিবর্তে অ্যালকাইল মূলক যুক্ত থাকে, এটাকে বলে জৈব পারক্সাইড। তাহলে জৈব পারক্সাইডের উপস্থিতি বিক্রিয়াটা হবে, আর উৎপাদন হবে বিপরীত, তবে শতকরা পরিমাণটা এটা বেশ কম হবে, কিন্তু বিপরীত ধরনের হবে। দেখো এই ক্ষেত্রে এইটা হচ্ছে 99%। এই 99% কোনটা ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন যখন এখানে যাচ্ছে, এক্ষেত্রে হাইড্রোজেনটা কোথায় যাচ্ছে, এই পাই বন্ধযুক্ত যেই কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কম আছে, এখানে দুইটা এখানে একটা, আগেরটার বিপরীত। সোজা কথা, মার্কনিকোভের নিয়ম যদি কেউ বুঝে থাকো, বিপরীত মার্কনিকোভের নিয়মও ইচ্ছা করলে বুঝতে পারবে। আমরা এরপরে খুব একটা গুরুত্বপূর্ণ পড়ায় যাচ্ছি, যেটি হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সৃজনশীল উদ্দীপক দিয়ে দেওয়া হয়। সেটি হলো কি, ওজোনোলাইসিস। অ্যালকিন অথবা অ্যালকাইন অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর সাথে ওজনের বিক্রিয়া ফলে উৎপন্ন ওজোনাইড যৌগ এবং সেই ওজোনাইড যৌগকে পরবর্তীতে আদ্র বিশ্লেষণ করা, এই দুই স্তর বিশিষ্ট বিক্রিয়াকে বলা হয় ওজোনোলাইসিস বা ওজোন বিশ্লেষণ বিক্রিয়া। এই ওজোনোলাইসিস বিক্রিয়াটা অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে সংঘটিত হয়। এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়, অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। ধরো 1 বিউটিন আর 2 বিউটিন, তোমাকে দুইটা টেস্ট টিউবে দুইটা বিউটিন যৌগ দেওয়া হলো, বলা হলো যে একটা 1 বিউটিন একটা 2 বিউটিন। কোনটা 1 বিউটিন কোনটা 2 বিউটিন তুমি কিভাবে বুঝতে পারবে? অর্থাৎ দ্বিবন্ধনের অবস্থানটা কোথায় আছে, 1 নম্বর কার্বন নাকি 2 নম্বর কার্বনে? তখনই ওজোনোলাইসিস বিক্রিয়ার সাহায্যে সেটা করতে হয়। আমি উদাহরণ দেই, তোমরা একটু লক্ষ্য করো। এই যৌগটা হচ্ছে 1 বিউটিন, এটা ওজনের সাথে বিক্রিয়া, এখানে কার্বন টেট্রাক্লোরাইডটা একটা নিষ্ক্রিয় দ্রাব হিসেবে থাকে, এটি বিক্রিয়া অংশগ্রহণ করে না। এই ওজনের সাথে যখন দ্বিবন্ধন যুক্ত যৌগ বা ত্রিবন্ধন যুক্ত যৌগ আসে, তখন এই ওজনটা হচ্ছে শক্তিশালী জারক পদার্থ। এই শক্তিশালী জারক পদার্থের সংস্পর্শে এখানে দুইটা বন্ধন, পাই বন্ধন এবং সীমা বন্ধন, দুইটা বন্ধনই ভেঙে যায়। ভাঙলে দেখো এই ওজনের অণুটা কিন্তু এইরকম, গাঠনিক সংকেতটা এইরকম, এইটা এইরকম। এই অণুটা গিয়ে এখানে যুক্ত হবে। কোথায় যুক্ত? এখানে, এখানে যাবে না। কোথায় যুক্ত হবে? যেখানে পাই বন্ধন আছে সেই এলাকায় যুক্ত হবে। এই অণুটা এভাবে ভেঙে যায়। ভাঙলে এই একটা অংশ উপরের দিকে জোড়া লাগে আর এই একটা অংশ নিচের দিকে জোড়া লাগে। এই অংশটা যদি উপরের দিকে জোড়া লাগে এই অবস্থা হবে, এই অংশটা যদি নিচের দিকে জোড়া লাগে তাহলে এই অবস্থা হবে। এবং এটাকে বলে যুত যৌগ। আমরা জানি যে দুটি অণু পরস্পর যুক্ত হয়ে নতুন অণু গঠন করে, সেটাকে বলে যুত যৌগ। এই ওজোনাইড যৌগটা হচ্ছে যুত যৌগ। আর আমি আগেই বলছি যে এই যুত যৌগ, যুত বিক্রিয়া হচ্ছে অসম্পৃক্ত যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া। এই এই যে ওজোনাইড যৌগটা বা যুত যৌগটা, পানি যদি দেওয়া হয়, পানির সাথে বিক্রিয়া মানে আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ জিঙ্ক প্রভাবক ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় আমি পরে বলবো। এই আদ্র বিশ্লেষণ করলে দেখো তোমাদের কিন্তু এটা একটু জটিল লাগবে, কিন্তু আমি যেভাবে দেখাইলাম, এই যে এইভাবে বন্ধটা ভাঙবে, এইভাবে বন্ধটা ভাঙবে, এই অক্সিজেনটা কিন্তু থেকে যাবে। এই অক্সিজেন যেটা থেকে যাবে এইটা জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আর এই অংশটা তোমরা খেয়াল করো, এই অংশ, এই পাইপ, এই বন্ধন আর এই বন্ধন যদি ভাঙে, এখানে তখন দ্বিবন্ধন হয়ে যাবে। একইভাবে এই বন্ধন ভাঙলে এখানে তখন দ্বিবন্ধন হবে, তখন এইটা হবে প্রোপানেল, প্রোপানেল।
নেল, এইটা হলো মিথানেল। মিথানেল অর্থাৎ আমরা দুইটা অ্যালডিহাইড পাচ্ছি। এই 1 বিউটিন যৌগটা প্রথমে ওজোনাইট গঠন করে পরে উৎপন্ন ওজোনাইটকে আদ্র বিশ্লেষণ করে আমরা দুটি অ্যালডিহাইড পাচ্ছি, একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড প্রোপানেল আর একটা 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড মিথানেল। দেখো এই প্রোডাক্ট দেখে আমরা বিক্রিয়ক অ্যালকিনের ভিতরে দ্বিবন্ধনের অবস্থা নির্ণয় করতে পারো। এটা তোমরা এই বিক্রিয়া একটা বিক্রিয়া ভালো করে বুঝো, বাকিগুলো তোমরা বুঝতে পারবে। দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলো। তো এর আগে তোমাদের বলে দেই, এই ওজোনাইট সাথে যখন বিক্রিয়া করে বা সামগ্রিকভাবে ওজোনালাইসিস বিক্রিয়ায় অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি হবে। অ্যালকিনের সাথে যখন ওজোনালাইসিস বিক্রিয়া হবে তখন উৎপন্ন পদার্থগুলো হবে অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড কখন হবে? যদি পাই বন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে তাইলে হবে অ্যালডিহাইড। যদি পাই বন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত না থাকে তাইলে হবে কিটোন। দেখো এই পাই বন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, আবার বন্ধনযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, এই জন্য ভাঙবে কিন্তু এই জায়গায়। এবং পাই বন্ধনযুক্ত কার্বনই কিন্তু কার্বনিল মূলক হয়ে যাবে। এখানে কার্বনিল মূলক কোনটা? সিও। এই সিও হচ্ছে কার্বনিল মূলক। বেসিকটা তোমরা খেয়াল করো, পাই বন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটি কার্বনিল মূলকে পরিণত হবে, সিও তে পরিণত হবে। এখন সিওর সাথে কি থাকবে সেটা নির্ভর করবে এই কার্বনের সাথে কি আছে। এইটা সিও হবে অর্থাৎ কার্বন মূলক হবে, এর সাথে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এই একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। এর সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু আছে, এই দুইটা হাইড্রোজেন পরমাণু থাকবে, কিন্তু এই হচ্ছে কিটোনিক কার্বনিক মূলক হয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে এখানে কোনো হাইড্রোজেন পরমাণু যদি না থাকে তাইলে এই কার্বনটা কিটোন হয়ে যাবে। আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হবো। তো এখন আমি আরেকটা বিক্রিয়া লিখছি, দেখো এই বিক্রিয়ায় এটা 1 বিউটিন কিন্তু এটা 2 বিউটিন। এখানে দ্বিবন্ধটা 1 নম্বর কার্বন, এখানে 2 নম্বর, এইটাও বিউটিন এইটাও বিউটিন। কিন্তু তো আমি আগেই বলছি যে তোমাদের দুইটা টেস্ট টিউবের মধ্যে দুইটা বিউটিন দেওয়া হলো, একটা 1 বিউটিন একটা 2 বিউটিন। তোমাকে বলা হলো তুমি বলো, পরীক্ষা করে বলো যে কোনটি 1 বিউটিন কোনটি 2 বিউটিন। অর্থাৎ এই বিউটিনের মধ্যে দ্বিবন্ধনের অবস্থানটা নির্ণয় করার জন্য তোমাকে বলা হলো। তাহলে তুমি কি করবে? প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবা, কার্বন টেট্রাগুলো দ্রাবক যোগ করে দিয়ে করে যে যৌগ পাবে সেটাকে পানির সাথে বিক্রিয়া করবা, জিঙ্ক পরমাণুর উপস্থিত তাপ দিবে, তাপ দিয়ে দেখবে কোন উৎপাদক পাও। উৎপাদক দেখে তোমাকে বলতে হবে কোনটা 1 বিউটিন কোনটা 2 বিউটিন। এখন এটার জন্য তোমাকে কোন নিয়মটা জানতে হবে? সেটা হচ্ছে মনে রাখবে, প্রান্তিক যদি পাই বন্ধন থাকে, প্রান্তিক পাই বন্ধন, দেখো এখানেও পাই বন্ধন আছে এখানেও পাই বন্ধন আছে, পাই বন্ধন প্রান্তিক কোনটা? প্রান্তিক হলো এইটা, এটা 1 নম্বর কার্বনে আছে। এখানে কিন্তু 1 নম্বর কার্বনে কোনো পাই বন্ধন নাই। অর্থাৎ পাই বন্ধন যদি কার্বন শিকলের প্রান্তে থাকে, মনে রাখবে প্রান্তে থাকলে এই যৌগটা হবে। কোন যৌগটা হবে? মিথানেল হবে। যে কোনো অ্যালকিনের ভিতরে যদি কার্বন কার্বন দ্বিবন্ধনটা প্রান্তে থাকে তাইলে মিথানেল যৌগটা হবে, অর্থাৎ 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হবে। আর যদি প্রান্তে না থাকে, মাঝখানে যদি থাকে এবং সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে অন্য মিথানেল ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড হবে। যেমন এখানে প্রোপানেল হইলো, এই দুইটা কিন্তু একই অণু হইলো, ইথানেল হয়ে গেল। কিন্তু এখানে মিথানেল হয় নাই, কারণ এখানে প্রান্তিক পাই বন্ধন নেই। এখানে আর বুঝতে কিন্তু সহজ, আসলে এই জায়গায় ভেঙে যাবে, এখানে গিয়ে প্রথমত হলো সিও হবে, কার্বনের মূলক হবে। কার্বন মূলক হওয়ার পরে
এখানে এটা যদি এই পাই বন্ধনটা ভাঙার পরে কার্বন মূলক হয় তাহলে তো এটা হবেই, এটা যদি কার্বনিক মূলক হয়ে যায় তাহলে এটা হবে। কিন্তু যদি পাই বন্ধনের সাথে কোনো হাইড্রোজেন পরমাণু না থাকে তখনই কিটোন হবে। আমি এই সময় শেষ পর্যায়ে একটু দেখিয়ে দিই। যেমন এইটা, এই যৌগটা 1 2 3 2 মিথাইল প্রোপিন, এটা এখানে বন্ধনটা ভাঙবে, তাইলে এখানে প্রোডাক্টটা কি পাওয়া যাবে? আমি সংক্ষেপে লিখছি, এটা কিন্তু সিও হয়ে যাবে, অর্থাৎ এটা প্রোপানন হয়ে যাবে। আর এটা কি হবে? মিথাইল হয়ে যাবে। এই কার্বনটা এই যে এখানে পাই বন্ধনযুক্ত কার্বনের সাথে কিন্তু কোনো হাইড্রোজেন পরমাণু নাই, না থাকার কারণে কিটোন হয়ে গেল। এখন সর্বশেষ যেইটা তোমাদের জানা দরকার সেটা হলো, আমি ওই বিক্রিয়ার মধ্যে জিঙ্ক প্রভাবক ব্যবহার করছিলাম। প্রশ্নটা হচ্ছে ওজোনোলাইসিস বিক্রিয়ায় জিঙ্ক প্রভাবক কেন ব্যবহার করা হয়? এটার উত্তর হচ্ছে, জিঙ্ক প্রভাবক যদি আমরা ব্যবহার না করি তাহলে হাইড্রোজেন পারক্সাইড উৎপন্ন হয়। এই হাইড্রোজেন পারক্সাইড হচ্ছে জারক পদার্থ। এই জারক পদার্থ উৎপন্ন অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করে কার্বক্সিল অ্যাসিডে রূপান্তর করে ফেলে। তাহলে আমরা যদি জিঙ্ক ব্যবহার করি প্রভাবক হিসাবে, তাহলে জিঙ্ক হচ্ছে বিজারক পদার্থ। তোমরা জানো যে সকল ধাতু বিজারক। জিঙ্ক ধাতু হাইড্রোজেন পারক্সাইড হলো জারক, জারক আর বিজারকের ভিতরে জারক বিজারক বিক্রিয়া হবে। জিঙ্ক ধাতু হাইড্রোজেন পারক্সাইডকে বিজারিত করে পানিতে রূপান্তরিত করে ফেলবে, ফলে হাইড্রোজেন পারক্সাইড অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করার কোনো সুযোগ পাবে না। অনলাইন ক্লাস আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।